প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখতে পাচ্ছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনারা কি সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? দেখতে এবং শুনতে যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন। প্রথম ব্রেকিং খবরটি হলো, এবার দখলদার দেশটি ইয়েমেনে বড় যুদ্ধ শুরু করতে যাচ্ছে। প্রস্তুত F-35 এবং F-60। বলা হচ্ছে এবার দখলদার ইয়েমেনকে ইয়েমেন দখলের জন্য এই যুদ্ধ শুরু করতে পারে, অর্থাৎ পৃথিবী আরেকটা বড় যুদ্ধ দেখতে যাচ্ছে। দ্বিতীয় ব্রেকিং খবর, এবার ইরানও প্রস্তুতি নিচ্ছে বড় লড়াইয়ের জন্য দখলদারদের বিরুদ্ধে। সেই হিসেবে ইরানের প্রেসিডেন্ট কি বললেন? 3 নম্বর ব্রেকিং খবর, থাইল্যান্ড কম্বোডিয়া ব্যাপক লড়াইয়ের মুখোমুখি অবতীর্ণ। শেষ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়া আবারও উত্তপ্ত হয়ে উঠছে। এছাড়া আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে আজকের এই লাইভ সেশনে। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, আল্লাহ রাসূলের কিয়ামত নিয়ে যতগুলো হাদিস আছে, কিছু হাদিসের সূত্র মতে আমরা ক্রমান্বয়ে কিয়ামতের দিকে ফিরে যাচ্ছি। কি রকম? কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবী অশান্ত হয়ে উঠবে, বিভিন্ন জায়গায় আগুন ধরবে, লড়াই চলবে, প্রচুর মানুষ হতাহত হবে এবং এই লড়াইটা একসময় ধর্মযুদ্ধে রূপ নেবে। খেয়াল করবেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হলো, চলছে এখনো সেই যুদ্ধ। এরপর দখলদারদের সাথে লেবাননের যুদ্ধ শুরু হলো, এরপর দখলদারদের সাথে সিরিয়ার যুদ্ধ শুরু হলো, এরপর দখলদারদের সাথে ফিলিস্তিনের যুদ্ধ শুরু হলো, এরপর ইরানের সাথে সেই যুদ্ধটা ছড়িয়ে পড়ল। এরপর আমরা দেখছি দখলদারদের সাথে ইয়েমেনের যুদ্ধ শুরু হতে যাচ্ছে অল্প সময়ের ব্যবধানে। এখানেই শেষ নয়, এরপর ভারত পাকিস্তানের যুদ্ধ দেখলাম আমরা সাম্প্রতিক কয়েকদিন আগে। এদিকে চীন তাইওয়ানের মধ্যেও যুদ্ধের আরেকটি আওয়াজ শুনতে পাচ্ছি। থেমে নেই কিন্তু, থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যেও যুদ্ধ শুরু হয়ে গেছে। দেখেন, খুব মন দিয়ে খেয়াল করবেন এই কথাগুলো। আগুনের দিকে তাকান, অ্যামাজনে আগুন লাগলো, তারপর তুরস্কে আগুন লাগলো, তারপর আমেরিকাতে আগুন লেগে আমেরিকার লস অ্যাঞ্জেলেস পুড়ে খাক হয়ে গেল, এরপর ইসরায়েলে আগুন লাগলো। থেমে নেই, এরপর দেখেন ভারতে আগুন লাগলো, এরপর দেখেন পাকিস্তানে আগুন লাগলো, তারপর শ্রীলঙ্কায় আগুন লাগলো, তারপর নেপালে আগুন লাগলো। এরকম করে আরো বহু দেশে আগুন লাগলো এবং খেয়াল করবেন স্পেনে লেগেছে, ফ্রান্সেও আগুন লেগেছে। থেমে নেই, এরপর দেখেন চলে গেছে কি, এবার আবহাওয়া। এবার ধরেন বিমান ক্র্যাশ, বাংলাদেশে বিমান ক্র্যাশ হলো, আপনারা দেখছেন মাইলস্টোনে বহু মানুষ প্রাণ হারালো। রাশিয়াতে বিমান ক্র্যাশ হলো, 49 জন মারা গেল। ভারতে বিমান ক্র্যাশ হলো, সেখানেও কয়েক শত মানুষ প্রাণ হারালো। খেয়াল করে দেখেন। এরপরে আসেন বন্যা। পাকিস্তানে ব্যাপক বন্যা ভেসে গেছে বহু অঞ্চল, ভারতেও, চীনে বন্যা চলছে। দেখেন বাংলাদেশেও বন্যা চলছে অনেকগুলো অঞ্চলে। এরকম করে আরো বহু দেশে এই মুহূর্তে বন্যা চলছে। অর্থাৎ পুরো পৃথিবীতে একটা ঘটনা ঘটছে আর সেটা সিরিজ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে।
দর্শক, প্রথমে আমরা কম্বোডিয়া থেকে আসছি আমাদের স্টোরিতে। কম্বোডিয়ার সাথে থাইল্যান্ডের এখন যুদ্ধ চলছে। এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দুটো দেশ, এবং কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে প্রায় 800 কিলোমিটার সীমান্ত রয়েছে। যুদ্ধটা কি নিয়ে? একটি উপাসনালয় নিয়ে, অর্থাৎ একটি গির্জা বা মন্দির নিয়ে। কম্বোডিয়া দাবি করছে এই মন্দির বা গির্জাটি তাদের, উপাসনালয় তাদের। থাইল্যান্ড বলছে না, এটি আমাদের। এরপর সেখানে আক্রমণ হয়, একজন কম্বোডিয়ার সেনা মারা যান। তারপরে দৃশ্যটা কি হলো? দুই পক্ষ যুদ্ধে জড়িয়ে পড়ল, এবং এই দুই পক্ষ যুদ্ধে জড়িয়ে এখন পর্যন্ত দেখলাম 30 জন থাই জনগণ আহত হলো, 15 জন মারা গেল। পক্ষান্তরে কম্বোডিয়ার একজন সেনা মারা গেল এই যুদ্ধে। বলা হচ্ছে বৃহস্পতিবারের যুদ্ধটি আজ শুক্রবারে ছড়িয়ে পড়েছে ব্যাপক আকারে, এবং সীমান্ত থেকে 1 লক্ষের অধিক মানুষ পালিয়ে চলে গেছে, মানে নিরাপদ জোনে চলে গেছে। এবং আরো কয়েকটি অঞ্চলে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে সেই অঞ্চল থেকে মানুষ দ্রুত পালাতে শুরু করেছে। বলা হচ্ছে শুক্রবার দ্বিতীয় দিনের মতো প্রাণঘাতী লড়াই অব্যাহত রয়েছে এই দুই দেশের মধ্যে। সংঘাতে একে অপরের বিরুদ্ধে কামান, রকেট, যুদ্ধ বিমান ব্যবহার করছে, খেয়াল করেন। এবং থাইল্যান্ডের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কম্বোডিয়া হামলা চালানোর পর তাদের বাহিনী পাল্টা গুলি চালিয়েছে। একই দাবি আবার কম্বোডিয়ার সেনাবাহিনীও করেছে, যে আমাদের উপর আক্রমণ হবার পর আমরা পাল্টা জবাব দিয়েছি। এখন এই ঘটনা কেন্দ্র করে আজ জাতিসংঘে, এটা নিরাপত্তা পরিষদ বলে, শুক্রবার আজকে, তো এই জাতীয় পরিষদে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সীমান্ত যুদ্ধ নিয়ে দুই দেশের এই ইস্যুতে জরুরি বৈঠক হতে যাচ্ছে। এবং থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরাকে জানিয়েছে, এই লড়াইতে তাদের 14 জন বেসামরিক এবং 1 জন সেনা সদস্য মারা গেছে। আর অন্যদিকে কম্বোডিয়ার একজন প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছে যে এই হামলায় তাদের 1 জন সেনা নিহত হয়েছে। সবকিছু মিলে এই দুটো দেশের মধ্যে এই যুদ্ধটা আরো বড় আকার ধারণ করতে পারে, এটি মনে করছেন আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষক। এখন বিষয়টি হলো যে অমীমাংসিত সীমান্ত এবং ঐতিহাসিক ভূমি বিরোধ, বিশেষ করে প্রিয়া বিহার মন্দিরকে কেন্দ্র করে দুদেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক উত্তেজনা, এটা একটা বড় যুদ্ধে রূপ দিতে পারে আশঙ্কা করা হচ্ছে। দেখেন, কম্বোডিয়ার পরিস্থিতির পর আমরা যদি নজর রাখি, আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধটি কম্বোডিয়া থাইল্যান্ডের আগে শুরু হয়েছে দখলদার ইসরায়েল, দুঃখিত, ইউক্রেন রাশিয়ার মধ্যে। ইউক্রেন ব্যাপক আকারে আক্রান্ত হচ্ছে রাশিয়া দ্বারা। প্রতিদিনই রাশিয়া ব্যাপক আক্রমণ করছে, মানে এক একদিন এক একটা আক্রমণ যেন আগের আক্রমণকে ছাড়িয়ে যাচ্ছে। এবং এই আক্রমণের ফলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দুনিয়া ইউক্রেনকে আধুনিক অস্ত্র দিচ্ছে, প্যাট্রিয়টের মতো অস্ত্র দিচ্ছে, মিসাইল দিচ্ছে, এবং রাশিয়া তারা তাদের নিউক্লিয়ার ডিপ্লয় করছে। যে কোনো সময় এটি পারমাণবিক যুদ্ধে চলে যেতে পারে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র তার নিউক্লিয়ার প্রজেক্ট বা নিউক্লিয়ার বোমাগুলো যুক্তরাজ্যে পাঠিয়েছে, কারণ সেখান থেকে রাশিয়াকে টার্গেট করবে তারা। তার মানে পৃথিবী একটি নিউক্লিয়ার যুদ্ধের দিকে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। এখন একটি বিষয় আসছে, এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা কতদিন চলবে, এটা সমঝোতা কি? তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ান এই দুই দেশকে বারবারই আলোচনায় বসার চেষ্টা করাচ্ছেন এবং চাইছেন যে কোনো ভাবে এই যুদ্ধটা বন্ধ করার, যে কোনো ভাবে, যেন দুই দেশ কোন একটি আলোচনার মাধ্যমে যুদ্ধটা বন্ধ করে। একদিকে ন্যাটো এবং পশ্চিমা দুনিয়া ইউক্রেনকে উস্কে দিচ্ছে,
হঠাৎ করে রাশিয়া যখন একটা যুদ্ধ বিরতির দিকে এগোতে চায়, ধাম করে ইউক্রেন রাশিয়ার খুব স্পষ্টকাতর জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অ্যাটাক করে বসে। তখন রাশিয়া পাল্টা আবারও বড় অ্যাটাক করে। এভাবেই এই যুদ্ধটা আর বন্ধ হচ্ছে না, বরং যুদ্ধের পরিধিটা আরো বাড়ছে। তো এই পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেনের কারণে পৃথিবী যে কোনো সময় নিউক্লিয়ার অ্যাটাক দেখতে পারে, কারণ রাশিয়া তো নিউক্লিয়ার ডিপ্লয় করে ফেলেছে। আর সেটা পাল্টা প্রস্তুতি হিসেবে আমেরিকাও যুক্তরাজ্যে তাদের নিউক্লিয়ার বোমাগুলো সেট করেছে। তার মানে আমরা একটা বড় ধ্বংসযজ্ঞ দেখতে পারি, বা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পারি, বা কিয়ামতের আগে যে বিষয়গুলো কোরআন এবং হাদিস দ্বারা বর্ণিত সেই ঘটনাগুলোর দিকে আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি। আসেন, তারপরের বিষয়টি হলো দখলদাররা গাজাতে ব্যাপক হামলা চালাচ্ছে, তারা সিরিজ জেনোসাইড চালাচ্ছে, তারা যেখানেই পাচ্ছে সাধারণ নিরীহ প্যালেস্টাইনিদেরকে সেখানে তারা হত্যা করছে। একদিকে ক্ষুধার যন্ত্রণা তারা মারা যাচ্ছে, একদিকে গুলি বোমার তারা মারা যাচ্ছে। অর্থাৎ গাজাটা এখন একটা কি বলবো মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। তো এর মধ্যে গাজার এই দৃশ্যের পরিস্থিতির আলোকে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বলেছে যে যতদিন দখলদাররা গাজায় আক্রমণ করবে তাদের পাল্টা জবাব অব্যাহত থাকবে। সেই হিসেবে আজ থেকে 2 দিন বা 3 দিন আগেও দেখলাম একদিনে 5টি আক্রমণ করেছে ইয়েমেন দখলদার দেশটির ভেতরে। পাশাপাশি লোহিত সাগর, গালফ অফ এডান, আরব সাগর, বাবুল মান্দাব সহ পুরো সাগরকে কন্ট্রোলে রেখেছে ইয়েমেন। এবং গত যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 1.5 শতাধিক জাহাজে আক্রমণ করেছে ইয়েমেন, দখলদার এবং দখলদারদের মিত্রদের পশ্চিমা দুনিয়ার জাহাজকে টার্গেট করে। তো এই পরিস্থিতির আলোকে ইসরায়েল তারা এবার ইয়েমেনের সাথে একটা বড় যুদ্ধে জড়িয়ে পড়ার ঘোষণা দিয়েছে এবং বলা হচ্ছে যে ইসরায়েল তাদের F-35 এবং F-16 যুদ্ধ বিমান প্রস্তুত করেছে। তারা যে কোনো সময় বড়সড় আক্রমণ করতে যাচ্ছে ইয়েমেনের ভেতরে। কেবল নেতানিয়াহুর একটি অনুমতির অপেক্ষায় আছে। অর্থাৎ দখলদাররা লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, ইরানের পর এবার তারা ইয়েমেনকে টার্গেট করবে। যদিও ইয়েমেনে তারা আক্রমণ করেছে, আমরা দেখেছি বিগত কয়েকবার আক্রমণ করে সেখানে মার খেয়েও তারা ফিরেছে। আবার এই ইয়েমেনে আমেরিকাও তার পশ্চিমা দুনিয়া মিত্রদের নিয়ে লড়াই করেছে ইয়েমেনি সেনাদের বিরুদ্ধে, হুতিদের বিরুদ্ধে। তারপর আমেরিকাও সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়েছে। এবার দখলদার দেশটি বলছে যে আমরা বিচ্ছিন্ন কোনো অ্যাটাকে যাব না, আমরা সিরিজ অ্যাটাক করব এবং ইয়েমেনের অনেক অঞ্চল প্রয়োজনে আমরা দখল করব। তার মানে এই যুদ্ধটা ওই উড়ে গিয়ে বোম মেরে চলে আসা না, এটা এখন একটা বড় রকম যুদ্ধক্ষেত্রে রূপ নিচ্ছে। এখন খেয়াল করেন, দখলদাররা বলছে যে আমরা ইরানে মাত্র 12 মিনিটে, খেয়াল করেন ভালো করে, দখলদাররা বলছে আমরা ইরানে মাত্র 12 মিনিটে 20 জন হাই অফিসিয়ালকে শেষ করেছি। অর্থাৎ দখলদাররা ইরানে যে প্রথম আক্রমণটি করে সে আক্রমণে মাত্র 12 মিনিটে সেনা প্রধান, IRGC প্রধান, এয়ার চিফ, গোয়েন্দা প্রধান, এরকম পারমাণবিক বিজ্ঞানী সহ 20 জন একদম টপ কমান্ডার, মানে সর্বোচ্চ পজিশনের লোক, কেবল প্রেসিডেন্ট আর আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়া টপ প্রত্যেকটা 20টা ব্যক্তিকে মাত্র 12 মিনিটের এক স্ট্রাইকে ইসরায়েল হত্যা করেছে। এবং ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, মিসাইল স্টোরেজকে ধ্বংস করে দিয়েছে। মাত্র 12 মিনিট ব্যয় করেছে দখলদার দেশটি। দখলদাররা বলছে এবার আমরা সেম ইয়েমেনে সিরিজ, মানে সেই টাইপেরই পরিকল্পিত একটি আক্রমণ করব এবং এতে করে আমরা ইয়েমেনের সর্বোচ্চ নেতা তাকে মারব। তারপর যিনি তাদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি, প্রতিদিন যিনি ইয়েমেনের আক্রমণ সম্পর্কে গণমাধ্যমে ব্রিফ করেন, আমরা তাকেও মারব। অর্থাৎ
ইয়েমেনের ভেতরে ঢুকে তারা ইরানের মতো ইয়েমেনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে মেরে আসবে, এই ঘোষণা তারা দিয়েছে। এবং তারা ইয়েমেনের অনেক অঞ্চল দখলও নিতে পারে, এই ঘোষণাটিও দিয়েছে। এবং বলা হচ্ছে নেতানিয়াহুর গ্রিন সিগন্যালের অপেক্ষা, অর্থাৎ সবকিছু রেডি, শুধু নেতানিয়াহু অনুমতি দিলেই যুদ্ধের সুইচ টিপ দেওয়া হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? ইয়েমেন এবং দখলদারদের মধ্যে একটা বড় যুদ্ধ আমরা দেখতে যাচ্ছি। বিষয়টা হলো, ইরানের মতো একটি শক্তিশালী বড় রাষ্ট্র 12 মিনিটে এতগুলো বড় মানুষকে হারালেন, এতগুলো গুরুত্বপূর্ণ মানুষকে হারালেন। ইয়েমেন কি তার গুরুত্বপূর্ণ মানুষকে দখলদারদের হাত থেকে রক্ষা করতে পারবে, যাদের কাছে এত আধুনিক অস্ত্র নেই? এক। দ্বিতীয় প্রশ্ন হলো, ইয়েমেনে আক্রমণ করতে এসে জার্মান, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এরা সবাই পালিয়ে গেল। এরপর আসলো দখলদার দেশটি, তারাও সেখান থেকে পালালো। ইয়েমেন তার নেভি সেকশন অর্থাৎ নৌ সেক্টরে যথেষ্ট সমৃদ্ধ, শক্তিশালী। তারা এই সেক্টর দিয়ে বিশ্ব মোড়লদের পরাজিত করেছে, কিন্তু আকাশে ইয়েমেন দুর্বল। তো ইয়েমেনকে নিয়ে অনেকগুলো প্রশ্ন আসছে যে ইয়েমেন সাম্প্রতিক সময়ে প্রায় 1.5 শতাধিক জাহাজে আক্রমণ করেছে এবং 3 থেকে 5টি জাহাজকে ডুবিয়ে দিয়েছে। ইয়েমেনের কাছে রিয়েল টাইম ইন্টেলিজেন্স নিয়ে চরম টেনশনে আছে পশ্চিমা দুনিয়া। তাদের প্রশ্ন হলো, ইয়েমেন যে আক্রমণ করছে, এই আক্রমণগুলো এত নিখুঁতভাবে কাঙ্ক্ষিত টার্গেটে যাচ্ছে কিভাবে? এই রিয়েল টাইম ইন্টেলিজেন্স তারা পাচ্ছে কোথায়? আমেরিকা বলছে তাদেরকে এই বিষয়ে চীন সাপোর্ট দিচ্ছে। প্রথম কথা, 2 দিন আগে ইয়েমেন 5 দফা আক্রমণ করেছে দখলদার দেশটির ভেতরে, ইলাদ, তারপর বেনগারিয়ান সহ কয়েকটি জায়গায়, এবং কাঙ্ক্ষিত টার্গেটে ইয়েমেন হিট করতে পেরেছে। তার মানে ইয়েমেন চোখ বন্ধ করে একটা মিসাইল মেরে দিচ্ছে না, তারা মিসাইল জিপিএস কে কনফার্ম টার্গেট সিলেক্ট করে অ্যাটাকে যাচ্ছে। আবার ইয়েমেন লোহিত সাগরে মার্কিন জাহাজকে আক্রমণ করে 3টি তাদের গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমানকে পানিতে ডুবিয়ে দিয়েছে। এটা কি করে সম্ভব? এটা নিয়ে অনেকে বলছে যে ইয়েমেনের কাছে চীনের স্যাটেলাইট প্রযুক্তি বা আধুনিক কিছু সিস্টেম চীন তাদেরকে সরবরাহ করছে। পজিশন সিলেক্টের ক্ষেত্রে স্যাটেলাইট ইমেজ ধরে ধরে জিপিএস কনফার্ম করতে পারছে ইয়েমেন। এখন এই যুদ্ধ যদি ইয়েমেনের সাথে দখলদারদের বেঁধে যায়, সেক্ষেত্রে ইয়েমেনকে কারা সহযোগিতা করবে? এটা নিয়েও অনেক প্রশ্ন আসছে। তো শেষ পর্যন্ত ইয়েমেনটাও কি ধ্বংস হবে? আমরা দেখলাম গতকালকে লেবাননেও হামলা করেছে আবার দখলদাররা, কিন্তু লেবানন পাল্টা জবাব দিতে পারছে না। তাদের হাসান নাসরুল্লাহর শাহাদাতের পর তারা দুর্বল হয়ে গেছে, কারণ ওই দেশটির ভেতরে ডিভাইস বিস্ফোরণ ঘটিয়ে প্রচুর হিজবুল্লাহ সদস্যকে পঙ্গু এবং হত্যা করেছে দখলদাররা। তো যে কারণে হিজবুল্লাহ পূর্বের মতো আর শক্তিশালী নেই, তারা দুর্বল হয়ে গেছে। হুঙ্কার দিচ্ছেন কিন্তু দুর্বল হয়ে গেছে। তো কালকেও দেখলাম লেবাননে হামলা করেছে দখলদাররা, কিন্তু লেবানন পাল্টা সেভাবে কোনো জবাব দিতে পারছে না। এখন এই ক্ষেত্রগুলোতে পাল্টা জবাব দিচ্ছে এখন গাজা, হামাস, আল কাসাম ব্রিগেড গুলো। এখন পৃথিবী এমন একটি পরিস্থিতিতে চলে এসছে, অর্থাৎ দখলদাররা যে কোনো সময় ইয়েমেনে একটা বড় যুদ্ধের জন্য নেমে যাচ্ছে। আবারও ইয়েমেনে হাজারো মানুষকে হত্যা করতে যাচ্ছে দখলদাররা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা একটা বড় যুদ্ধের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি। যদি পশ্চিমা দুনিয়া, মানে আমেরিকাকে ইঙ্গিত করছেন, যদি আমেরিকা কিংবা দখলদার দেশটিকে উল্লেখ করে বলেছেন তারা আমাদের দেশের উপর কোনো অভিযান বা যুদ্ধ চাপিয়ে দিতে চায়, এবার ইরান তার পাল্টা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। আমি আপনাদেরকে 2-3 দিন আগে যে খবরটি দিয়েছিলাম যে মার্কিন জাহাজকে তাড়া করে সাগর থেকে বিদায় করেছে ইরান, এই খবরটি বোধহয় সবার আগে আমি দিয়েছিলাম ওপেন দ্য আইজে। আমি দেখলাম গতকালকে সব টেলিভিশনে এই খবরটি এসছে, আমি দিয়েছিলাম আপনাদের পরশুদিন মেবি। তো ইরান সাগরে আমেরিকাকে একটা বড় ধাপ্পানি দিয়ে আবারও তার ক্রেডিট বা ক্রেডিবিলিটি কি তার পক্ষে নিয়ে এসছে।
ইরান বলছে বা সকল গণমাধ্যমে এই খবরটি প্রচার হয়েছে যে ইরানের তালাকে আমেরিকা পালিয়ে গেছে। তো এখন ইরান তার সক্ষমতা মানে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ বা চীন থেকে সাম্প্রতিক সময় আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা 12 দিনের যুদ্ধ শেষে ইরান তার দুর্বলতা বা ঘাটতিগুলোকে পূরণ করে যে বড় ফ্রেমের প্রস্তুতি নিচ্ছে, সেটি মাসুদ পেজেশকিয়ানের বক্তব্যে বোঝা গেছে। তার মানে ইরান একটা বড় যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং দখলদারদের বিরুদ্ধে ইরান এবার বড় ফ্রেমে নামবে। দখলদারদের যেই যেই জায়গাগুলোতে দুর্বলতা আছে এগুলো ইরান মোটামুটি কনফার্ম করেছে। আর ইরানের মূল দুর্বলতার জায়গাটা হলো বিশ্বাসঘাতক। ইরান 12 দিনের যুদ্ধ শুরুর পর থেকে দেশের ভেতরে চিরুনি অভিযান চালিয়ে প্রচুর মোসাদ এজেন্টকে ধরে ফেলেছে। তারপরও বলা যায় ইরানের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় এখনো মোসাদ এজেন্টরা রয়েছে। এটা ইসরায়েলের সাথে আবার কোনো গেম চেঞ্জিং বা কোনো যুদ্ধ বাদলে আমরা বুঝবো যে আসলে ইরান কতটুকু তার দেশের ভেতরের বিশ্বাসঘাতকদের নির্মূল করতে পেরেছে। দর্শক, তো এই পরিস্থিতিতে আমরা এটুকু বলতে পারি, পৃথিবী শান্ত হচ্ছে না, পৃথিবী আরো বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এখনই যদি এখান থেকে আলোচনার মাধ্যমে এগুলোকে সমাধান করা না যায়, সত্যিকার অর্থে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে হাঁটছি। এখন আমরা তাকিয়ে আছি ইউক্রেন, রাশিয়া, আমেরিকা এই দেশগুলোর দিকে, তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কিনা। আমরা তাকিয়ে আছি সিরিয়া, ইসরায়েল, ইরান, ইয়েমেনের, তুরস্কের দিকে। এই অঞ্চলগুলো উত্তপ্ত হয়ে উঠছে, বড় যুদ্ধের প্রস্তুতি চলছে। যে কোনো সময় তুরস্ক দখলদারদের মধ্যেও লেগে যাবে সিরিয়া ইস্যুতে। সব ক্ষেত্রে এখন আমরা যুদ্ধের আভাস পাচ্ছি, যুদ্ধের ঘন্টা বাজছে। কিন্তু আবারও বলছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। পৃথিবী শান্তির পথে হাঁটুক, এটাই আমাদের প্রত্যেকের প্রত্যাশা। আল্লাহ হাফিজ।